ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে আছেন প্রথম বাঙালি এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাস, যিনি তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে অর্জুন পুরস্কার নিয়েছেন এই ক্রীড়াবিদ হিসেবে। সে দেবাশিস বিশ্বাস, তাঁর লেখা এভারেস্ট নিয়ে প্রচুর বই, আমরা কয়েকটা নিয়ে কথা বলবো। দেবাশিস দা, যে আপনি কাঞ্চনজঙ্ঘা অভিযানে গেলেন এবং তাই নিয়েও তো বই লিখলেন, তো কোন বইটা বাঙালি পাঠক বেশি গ্রহণ করলো মনে হয়, এভারেস্ট না কাঞ্চনজঙ্ঘা? দেখুন, দুটো বইয়ে দুরকম। এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু শৃঙ্গ, তো এভারেস্টের একটা অন্য গ্রহণযোগ্যতা আছে। আর কাঞ্চনজঙ্ঘা আমাদের বাঙালির প্রত্যেকের মনের হৃদয়ে যে শৃঙ্গটা আছে কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা পরের বছরই আমি কাঞ্চনজঙ্ঘা গিয়েছিলাম। এবার আবার ফিরে এসে সেই একই লেখা লিখতে ভালো লেগেছিল কোনটা? অবশ্যই কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা অনেক বেশি ভালো লেগেছিল, আর অনেক কঠিন। কাঞ্চনজঙ্ঘাকে বলা হয় মাউন্টেনিয়ার্স মাউন্টেন। একদম সমস্ত পর্বতারোহণের সমস্ত রকম যে আমাদের টেকনিক, সেগুলো সবই দরকার হয় কাঞ্চনজঙ্ঘায়। আপনি পর্বতারোহণ শিখেছিলেন কোত্থেকে? আমি পর্বতারোহণ শিখেছি, এখানে ভারতবর্ষে অনেকগুলো জায়গা আছে যেখান থেকে পর্বতারোহণ শেখানো হয়। আমি শিখেছি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং, উত্তরকাশী, সেখান থেকে। উত্তরকাশী। আর আমাদের হিমালয় তো একটা আছে, এখানে দার্জিলিংয়েও আছে, দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, সেখানেও শেখানো হয়। এছাড়াও পেহেলগাঁওতে আছে, সিকিমে এখন হয়েছে, অরুণাচল প্রদেশে হয়েছে, বিভিন্ন জায়গায় এখন। মানে আপনার একটা বিধিবদ্ধ ট্রেনিংও ছিল? হ্যাঁ। মানে আপনি একেবারে গিয়ে নাদান একজন ট্রেকার সেভাবে? না, একদমই না। সেটা করা যায়ও না বোধহয়। এখন করছে, এখন অনেকেই করছে, যার জন্য আমরা অনেক অ্যাক্সিডেন্টের মুখোমুখি দেখছি অনেক জায়গায়। এবং এই কেন এত অ্যাক্সিডেন্ট সেই নিয়েও আমার একটা লেখা হয়ে গেছে, মানে কিছুদিনের মধ্যেই আনন্দ পাবলিশার্স থেকে সেই বইটাও বেরোবে। মানে আপনার সঙ্গে গেছেন, তারা পরে এবারে ক্লাইম করতে গিয়ে মারা গেছেন, এরকম প্রায় প্রতি এক্সপিডিশনেই আমি দেখেছি যে আমি যখন প্রথম দিন বেস ক্যাম্পে ছবি তুলি সবাইকে নিয়ে, তখন আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে, চোরাস্রোত থাকে, যে লাস্টের দিন যদি আবার এই ছবিটা তুলি, একজন দুজন অবভিয়াসলি মিসিং থাকে। এবং এটা আমি দেখেছি, এবং তার জন্য আমি দেখেছি যে এই অভিজ্ঞতা, মানে আমার এই অভিজ্ঞতায় হয়েছে যে মৃত্যুগুলো কিংবা দুর্ঘটনাগুলোর একটা বড় অংশ আমরা নিজেরাই দায়ী। আচ্ছা, আপনি তো শেরপা নিয়ে একটা বই লিখেছেন, এবারে বইমেলায় দেখলাম হটকেক, এবং বোধহয় শেষও হয়ে গেল। হ্যাঁ, এই বইটা খুব ভালো, কারণ আমি প্রথমেই লিখছি যে এমন একটা কমিউনিটিকে আমি লিখছি, এটা আমার দায়বদ্ধতা, যে এরা না থাকলে আমার কোনো একটা অভিযানও, আমি কোনো শৃঙ্গের মাথায় গিয়ে, আমি একদম প্রথমেই লিখেছি যে ওদের কৃতজ্ঞতা জানিয়ে, যে কোনো শৃঙ্গের মাথায় হয়তো আমি ভারতের জাতীয় পতাকা তুলে দাঁড়াতে পারতাম না। তো এই জায়গার থেকেই আমি লিখেছি, তাতে বিভিন্ন টপিকস আমি হিমালয় এবং শেরপারা কি, আপনার বইটা আমি উল্টে পাল্টে দেখছিলাম, এরা কি বাউলদের মতো একটা আলাদা কমিউনিটি, আলাদা জাতি, একদম আলাদা জনগোষ্ঠী। আমরা সবাইকেই ভাবি শেরপা, যাদের নাক থাবড়া, চোখ মুখ টানাটান, এরকম না। শেরপা একটা ছোট্ট কমিউনিটি, ওই পাহাড়িয়াদের মধ্যে খুব বেশি হলে 1.5 লক্ষ লোক আছে সারা পৃথিবীতে শেরপা। তো কিন্তু পর্বতারোহণে শেরপাদের অবদান অনস্বীকার্য। তারা তো পর্বতারোহণে সাহায্য করেন, মালপত্র বোঝা, বয়ে পথ দেখি অনেক সময় ইত্যাদি। তাদের কমিউনিটির কি, তাদের বিবাহ, তাদের তাদের এই যেমন আমি লিখেইছি পর্বতারোহণে কিভাবে তারা এসছে, এরকম মানে এরা কিন্তু মানে জন্ম থেকে পর্বতারোহী না, কিন্তু এরা এতটাই হাইটে জন্ম চলাফেরা যে ওদের মধ্যে একটা কিছু কিছু মানে গুণ অটোমেটিক্যালি হয়ে গেছে। এবার কিভাবে পর্বতারোহণে এসছে, আস্তানার খোঁজে। ওরা কিন্তু আমাদের এই বাঙালিদের সঙ্গে একটা মিল আছে। এই যে বাঙালিদের ধরুন বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে চলে আসা শেরপারাও কিন্তু বারে বারে ওদের ঠাই নাড়া হতে হয়েছে। সেই যন্ত্রণাটা কিন্তু শেরপাদেরও হয়েছে। আমরা মানে যারা ওপার বাংলা থেকে এসছে, কিংবা যারা এপার বাংলার লোকও, তারাও তো সেই ওপার বাংলা থেকে আসা লোকের যে শেরপাদেরও, হ্যাঁ, শেরপাদের মধ্যেও সেটা। তারপর তাদের গোষ্ঠী সমাজ, তাদের চাষবাস, তাদের ধর্ম, তাদের পেশা, বিবাহ, মৃত্যু হলেও আবার অনেক রকম মজার। এইখানে মাথায় একটু ছোট্ট জায়গা না, চুল একটু কেটে ফাঁকা করে দেয়, যাতে আত্মাটা ওখান দিয়ে বেরিয়ে যেতে পারে। এবং সেই গল্পগুলো খুব সুন্দর, ইন্টারেস্টিং। তো আমি যতগুলো পেরেছি, বিভিন্ন জায়গা থেকে, এটা পুরো শেরপা কমিউনিটি নিয়েই লিখেছি। এবং কেন আরো লিখেছি, শেরপা কমিউনিটি খুব অল্প সময়ের মধ্যে মানে সারা পৃথিবী ছড়িয়ে গেল। তেনজিং নোরগে এভারেস্ট ক্লাইম করার সঙ্গে সঙ্গে শেরপাদের যে বিশাল পরিচিতি হয়ে গেল, বেশি দিন আগের না, 1953 সাল। তার আগে মুষ্টিমেয় ওই দার্জিলিংয়ের কিছু জায়গা আর নেপালের কিছু জায়গায় শেরপারা থাকতো। আর আজকে আপনি যদি দেখেন, এই কত বছর, 53 সাল থেকে 75 বছরও হয়নি, এই 70 বছরের মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। মানে কি বিভিন্ন জায়গায় যারা পাহাড়ে চড়েন, যারা পাহাড়ে চড়ে শেরপাদের নিয়ে গেছে, এরা গিয়ে ওখানে তাদের এজেন্সি খুলে ফেলেছে।
Help আপনি করে। অস্ট্রেলিয়ার কোনো সিডনিতে গিয়ে দেখবেন একটা শেরপাদের মানে ট্রাভেল এজেন্ট। আপনি নিউ জার্সিতে গিয়ে দেখবেন শেরপাদের। আজকে আপা শেরপা সে দেখুন আমেরিকার কোনো জায়গায় মানে তার অফিস খুলে বসে আছে। তো এইরকম একটা কমিউনিটি, পাহাড়ে ওঠায় হেল্প করছে। হ্যাঁ, এরকম একটা কমিউনিটি আর পৃথিবীতে দুটো পাবেন না। যারা ৭০ বছর আগে একটা জায়গায় একটা গরিব একটা মানে মালবাহকের কাজ করত। আর তারা মানে ৭০ মানে একটা প্রজন্ম কি দুটো প্রজন্মের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। মানে বাহ! এটা অ্যাডভেঞ্চার খুব মানেই একটা কৌতূহলের এটা, কথা। হ্যাঁ, এটা এটা অ্যাডভেঞ্চার বাঙালি মানেই যে পাঠক জানতো না তো। এটা না, আমরা এটা সাধারণভাবে আলোচনাতেও এটা পাই না। হ্যাঁ, খুব ইভেন আগ্রহ। এইটা এইজন্য আপনার বইটা এই নিয়ে এত বইটা নিয়ে খুব আগ্রহ সবার মধ্যে। বই মেলায় দেখেছি। পরম্পরা থেকে এটা কি শেষ বেরিয়েছে। হয়ে গিয়ে আবার পাওয়া যাচ্ছে নাকি? আবার পাওয়া যাচ্ছে। 2nd এডিশন আবার বের করেছে বাহ! এবং দামও খুব কম রেখেছে। সেটাও একটা মানে আমি ওদের এটা ধন্যবাদ আনন্দের জানাই। কথা। আচ্ছা, হ্যাঁ, একটুখানি আপনি বইটা থেকে পড়ে শোনাবেন? ধরুন যেকোনো জায়গায় হ্যাঁ। পর্বতারোহণে আসা, কিভাবে পর্বতারোহণে এসছে কিংবা আমি পর্বতারোহণে আসাটা তো ঠিক আছে। হুম। তারপরে একদম লাস্টে আমি এখানে কিছু শেরপার জীবনী রেখেছি। হুম? সেইখানে যে আমি এই দেখুন তেনজিন শেরপা। হুম। তেনজিন শেরপা বলে একটা বাচ্চা ছেলে, লামা শেরপা বলে আমার সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিল। সে মাত্র ৯২ দিনে ১৪টা পৃথিবীতে ৮,০০০ মিটারের উপরে শৃঙ্গ আছে। আমরা এভারেস্ট জানি, K2 জানি, কাঞ্চনজঙ্ঘা জানি। এরকম ১৪টা ৮,০০০ মিটার শৃঙ্গ মাত্র ৯২ দিনে সে আরোহণ করেছিল। অথচ গত বছর একটা শৃঙ্গে গিয়ে আম সিসাপাংমা অভিযানে গিয়ে একটা মানে অ্যাভালাঞ্চে চাপা পড়ে মারা যায়। ও। তো এরকম মৃত্যুর ঘটনাও যদি আপনি দেখেন, তাতেও সবার ১ম দিকে যদি সবথেকে বেশি কেউ কারো মানে ঘর থেকে যায়, ছেলেমেয়েরা মারা যায়, তারা কিন্তু এই শেরপা। তো আচ্ছা। সেইখানে আমি যতটা পেরেছি লিখেছি। শানু শেরপা আমার একদম কাছের বন্ধু। এই ১৪টা ৮,০০০ মিটার শৃঙ্গ ডাবল দুবার করে ১ম ক্লাইম্ব করেছে। এই রেকর্ডটাও তার আছে। তো এরকম এখানে আমার শেরপারই আরেকটা এই ছোট্ট পেম্বা শেরপা দার্জিলিংয়ের। এ আমার সঙ্গে বিভিন্ন অভিযানে গিয়েছিল। কিন্তু উম এ কাশ্মীরের সাসের কাংরি অভিযানে গিয়ে মানে হারিয়ে যায়। বরফের ফাটলে পড়ে যায়। হ্যাঁ? তো সেইখানে লাস্টের দিন দেখুন মানে অভিযান জয় করে ফিরে আসার সময় ফাটলে হারিয়ে যায়। সেইজন্য আমি লিখছি লাস্টে যে, যেকোনো কারণেই মৃত্যু হতে পারে। কোনো একটা সময়, একটু সময় একটু কোনো কিছুর অন্যথা হলেই আছড়ে পড়তে পারি হাজার ফুট নিচে কিংবা তলিয়ে যেতে পারি কোনো অতলান্ত ক্রিভাসে। আর তা হতে পারে কখনো নিজের ভুলে আর কখনো কোনো কারণ ছাড়াই। সেরকমই কোনো কারণ ছাড়াই আমার বন্ধু পেম্বা শেরপার কথা বলছি। পেম্বা শ্বেতশুভ্র বরফের দেশে এক ফাটলের ভিতর হারিয়ে গিয়েছে। শীর্ষ জয় করে ফেরার পথে সেই ১৩ই জুলাইয়ের শেষ মুহূর্তেও অন্যদের জন্য সুরক্ষিত রাস্তা খুঁজছিল ও। কে জানে রিভার্সে পড়েও সে হয়তো অনেকক্ষণ বেঁচে ছিল। হয়তো আশায় ছিল কেউ আসবে তাকে উদ্ধার করতে। কিন্তু পেম্বা তো একজনই হয়, তাই দেবাশিস বসন্তরাই বেঁচে ফিরে আসে। কোনো পেম্বা হাত বাড়ায় না আমার বন্ধু, আমার ভাই পেম্বাকে টেনে তোলার জন্য। এরকমই আকর্ষণীয় আরো কিছু কথাবার্তা বাকি রয়ে গেছে। কেউ যাবেন না। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরেই।